তারা এখানে বলেছে চিঠিতে 22টি জেলার মধ্যে 20টি জেলা তথ্য সঠিক পেয়েছে, 2টি তথ্য সঠিক পায়নি। তো 22টি জেলার মধ্যে নাকি, তার মানে তারা 22টি জেলাকে তদন্ত করেছে, এরকমই তো? তাহলে আমরা তো 67টি উপজেলা। হ্যাঁ, তো আমরা তো এখানে তাদের সর্বশেষ চাহিদা অনুযায়ী ওই সময় আমরা এই যে এই শীটটা জমা দিয়েছি, যেখানে আপনি দেখুন 43টি জেলা কমিটি আছে লিস্ট, এবং দেখেন এখানে 34 পর্যন্ত, আমাদের 34 নাম্বার সিরিয়াল পর্যন্ত। এই যে দেখুন এখানে 19, 20, 25, এই যে দেখেন 34 পর্যন্ত দেখেন গাজীপুরের অ্যাড্রেস দেওয়া আছে। এরপর এগুলো অফিস নেওয়া হয় নাই, ধরলাম 34 পর্যন্ত। এগুলোতে যায়নি কেন তারা? 22টিতে কেন কেন গেছে? আমি তো দিছি 34 পর্যন্ত। তারা আরও যদি 2-1টা জেলা বেশি তদন্ত করতো তাহলে পাইতো না 2টা? আমাদেরকে বলতো 2টা গেছিলাম পাইনি, আপনি বিকল্প আরও 2টা জেলা দেন, তাই না? এটা তো কোনো লিমিট নাই। 64 জেলা 64টা আমি দিতে পারি, সর্বনিম্ন দিতে হবে কয়টা? 22টা। আমি তো দিছি এখানে 43টা কমিটি এবং 34টা উপজেলা জেলা কমিটি দিয়েছি আমরা। তো তারা যে 2টা পায়নি, এটা মানে এইটা তারা যায় নাই আসলে তাদের চিঠি অনুযায়ী। এবং তারা বলছে 33টি উপজেলা তথ্য পেয়েছে। আচ্ছা, খুব ভালো, এটা আমি শুরু থেকেই বলছি, আমিই বলছি চিঠি দেখায় দেখায়। তো সর্বশেষ প্রথম যে তারা ডেকেছিল আমাদেরকে, সেখানে বলেছে 3টি উপজেলা তথ্য পেয়েছে। আমার প্রথম প্রশ্ন হলো, তখন 3টি পেলো, এখন 33টা কেন হলো? 3 কিভাবে 33 হলো? এবং দ্বিতীয়বার তদন্ত করার সময় প্রথমবার তারা 36টি উপজেলায় তদন্ত করেছিল, 3টিতে পেয়েছে। দ্বিতীয়বার তদন্তের সময় তারা 82টি উপজেলায় তদন্ত করার পরে হঠাৎ করে তদন্ত স্থগিত করলো, তাই তো? আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই তদন্ত স্থগিত করে আমাদের অর্থনৈতিক ক্ষতি করলো কেন? ওই দিন আমাদের 108টা উপজেলায় প্রস্তুতি ছিল। এই প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা পরবর্তীতে পূজার দিনে, ছুটির দিনে ক্যান্সেল করলো। এরপরে তারা বলল উপসচিব দিয়ে তদন্ত করবে। সেইখানেও তাদেরকে এই চিঠি দেওয়ার আগে আমি গিয়ে লিস্ট দিয়ে আসছি, আপনাদের এই তদন্তের জন্য 66টি উপজেলায় কেন গেল? বাকি 108টি তো আমি তথ্য দিয়েছি, আমার তথ্য 108টিতে গেল না কেন? তারা আনোয়ারুল সাহেবকে আমি মেসেজ করেছি, দেলোয়ার সাহেবকে আমি বারবার কল দিয়েছি যে যাচ্ছে না কেন, কোনো রিপ্লাই নাই, কারো কেউ দেখে না। তারপরে মনে করলাম যেহেতু ফোনে রিপ্লাই করে না, ইলেকশন কমিশনে গেলাম, আনোয়ারুল সাহেবের রুমের সামনে গেছি, তার সচিব, তার পিএস বলতেছে যে স্যার হলো নিবন্ধন বিষয়ে আপনার সাথে কোনো কথা বলবে না। দেখেন ভালো করে। পরবর্তীতে দেলোয়ার সাহেব যেহেতু আমাদেরকে মাঝে মাঝে মেসেজ করে, চিঠি দেয়, দেলোয়ার সাহেবকে কলের পরে কল দিতে দিতে পাগল হয়ে গেছি। মেসেজ দেখে কিন্তু কল রিসিভ করে না। আমার প্রশ্ন হলো, বাকিগুলো তো গেল না কেন? গতদিন সচিব সাহেবের কাছে গেছি, তখন বলছে আপনাকে বলে হয়তো বা 66 জায়গায় গেছে, না বলে বাকিগুলোতে যদি যে থাকে। আমার প্রশ্ন হলো, সে যদি যে থাকে, তদন্ত যে করছে, আমার কাছে যে আসলো, আমাকে যে ফেস করলো, আমার কাছে সে রিসিট কপি নিয়ে যাবে না? একটা জায়গায় তদন্তের কোনো রিসিট কপি নেয়নি, কেন এগুলো করছে? এগুলো দিয়েই আমরা বলছি যে আমরা যে উপজেলায় 108টা তথ্য দিয়েছি, সেই 108টা তথ্য তারা সেখানে না যে এই রিপোর্ট প্রতিবেদন দিয়েছে। 25 তারিখে একটা চিঠি নরসিংদী থেকে আমাদেরকে প্রদান করেছে, সেই চিঠিতে বলছে 28 তারিখ আপনার লাস্ট ডেট, কিন্তু ওই চিঠি শেষে গিয়ে লিখছে যে আপনাদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। তাহলে 25 তারিখের চিঠিতে সে কিভাবে লিখে ফাইনাল ডিসিশন নেয় আমাদেরকে যোগাযোগ করে পাওয়া যায়নি, যেখানে 28 তারিখ পর্যন্ত তদন্তের ডেট রয়েছে? এবং এইখানে তো চিঠি আমাদেরকে দেখাইছে, এইরকমভাবে মানে বেশিরভাগ জেলা আমাদেরকে কোনো চিঠি দেখায়, আমাদেরকে শো করেনি। তারা কি প্রক্রিয়ায় কাজ করতেছে, যোগাযোগ করলে পাওয়া যায় না। আমরা আমাদের জায়গা থেকে এখানে অনশনে বসার কারণ হলো, ওদের সাথে কথা বলতে চাই
যে ওরা কি প্রক্রিয়ায় এই কাজটা সম্পন্ন করছে। এখানে জেলা কমিটি 34টা অফিস ডিড সহ এখানে নিয়ে বসছি, 108টা উপজেলা তথ্য নিয়ে বসছি। ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা, দেখতে চায় না। আমার প্রশ্ন, তাদের এই অনীহার কারণ কি? এবং যেই উপসচিবকে কালকে এখানে আমার সাথে কথা বলার জন্য পাঠালো, সেই উপসচিবকে আমি জিজ্ঞাসা করলাম, সে কোনো উত্তর দিতে পারছে না। তারা উত্তর দেবে না, কথা বলবে না, এবং তারা ধরেই নিয়েছে যে বৃহস্পতিবারে তারা যদি ফেস না করে তাহলে আমি এখান থেকে অনশন ভেঙে চলে যাব। কিন্তু আমি এখানে এখন কত ঘন্টা হচ্ছে, 82 ঘন্টার জন্য বসে আছি এখানে। আর 200 ভোটার সমর্থন মেলেনি। ওকে, তারা বলেছে যে 33টি উপজেলায় 200 সমর্থন তথ্য পাওয়া গেছে। ভালো করে শুনেন, বলছে যে বাকিগুলোতে লিখছে যে দেখেন থানার মেট্রোপলিটন থানার সঠিক ও কার্যকর অফিস এবং 200 ভোটার থাকার সদস্য পাওয়া যায়নি। মানে 108 জমা দিছি, 108টার কি জমা দিছি, দলিল জমা দিছি, কমিটি জমা দিছি, ভোটার সদস্য জমা দিছি। ও তো কিছুই পায়নি, এই কথাটা তো বলতে পারে না। ও কি বলতে পারে যে কমিটি পাইছি, দলিল ঠিক নাই। ওরা কিভাবে বলে যে অফিসও পায় নাই, 200 ভোটারও পায় নাই, কমিটিও পায় নাই? ভালো করে বোঝেন কিন্তু। তো তারা তো কিছু পেয়েছে তো এটা বলবে যদি দিয়ে থাকে। আমার যে 66 উপজেলায় তারা গেল, এই 66 উপজেলায় গিয়ে তারা আমাদেরকে যেহেতু তারা আমাদের সামনে গেছে, আমরা ছবি ভিডিও নিছি, তার মানে সে ওখানে গেছে, যেহেতু ওই অফিসে গেছে তার মানে সে অফিসের অস্তিত্ব পাইছে। সে লিখতো যে কমিটি পাইছি, অফিস পাই নাই, অফিস পাইছি, কমিটি পাই নাই, বা কমিটি অফিস পাইছি কিন্তু 200 সমর্থকের যে লিস্ট, সেই সমর্থকদের ফোন দিয়ে বলতেছে তারা এই সংগঠন করে না। সে সব মিলাই লিখে দিল যে থানা কার্যালয়ের অফিস, কমিটি এবং ভোটার সদস্য পাওয়া যাচ্ছে না। আমার এখানেই সমস্যা, এখানে যে ওদের সাথে যখন ইন্টারাকশনটা হয়, ওরা কি বাদ দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করছে নাকি রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়া অবলম্বন করছে? আমি তো এখানে রাজনীতি করি, এই মাঠে, এই রাজনীতির ময়দানে দেশের মানুষ আমাকে চেনে। আমার ডকুমেন্টসেও ভুল থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, তারিখ ভুল থাকতে পারে, অফিসের ডিট তফসিলে ভুল থাকতে পারে। সেই ভুলটা দেখায় আমাকে বলবে না এটা ভুল, কেন কারেকশন করেন ভাই, নাকি? এটাই তো প্রক্রিয়া। সে তো আমাকে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, নাকি এখান থেকে আমাকে ছিটকে ফেলার জন্য প্রক্রিয়া নিয়েছে হাতে? তাই নয়। এখানে যে 200 সমর্থক ফাইল, এই যে ফাইলগুলো আমি দিয়েছি, এই সমর্থকগুলো এখন থেকে মার্চ মাসে করা। এই মার্চ মাসের মধ্যে বাংলাদেশে এই নভেম্বর মাস পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে। এই আমজনতার দল থেকে অনেক সদস্য এনসিপিতে চলে গেছে, অনেক সদস্য জামাতে চলে গেছে, অনেক সদস্য বিএনপিতে চলে গেছে। কারণ আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যেতে হবে, চলে গেছে, আমি ঠেকাতে পারি নাই। সুতরাং এই সমর্থক 200-দের মধ্যে এখানে কিছু কিছু তথ্য আপনি পাইবেন। তাকে ফোন দিলে বলবে আগে আমি আমজনতা করতাম, এখন আর আমজনতা করি না, আমি এখন এনসিপি করি, এই তথ্য সে দিতে পারে। কিন্তু আমার কাছে এই প্রক্রিয়া আমি সঠিক রাখার জন্য আমি আমার পুরো ডাটাবেসটাকে অনলাইন নিচ্ছি। যারা চলে যাচ্ছে সদস্য তাদেরকে বাদ দিচ্ছি, আর যারা এখানে নতুন করে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত দেখাচ্ছি। এই 200 সমর্থক যেটা আমরা জমা দিয়েছিলাম, সেটার পাশাপাশি আমরা প্রত্যেকটা উপজেলায় ওই জেলার নতুন সদস্য কারা হচ্ছে সে অন্তর্ভুক্তিমূলক তথ্যটাও দিচ্ছি। রাজনীতি আজকে আছে, কালকে নাই। তথ্যগুলো আজকে যেভাবে দেখছেন, এই কমিটি যেগুলো দেখছেন, সবগুলো কমিটির মেয়াদ 2-1 দিনের মধ্যে শেষ হবে। তখন তাই যায় বলবে আমার কমিটির কোনো মেয়াদই নাই, তখন আমাকে আবার বিজ্ঞপ্তি দিয়ে বলতে হবে আমার সব কমিটির মেয়াদ আমি 3 মাস 6 মাস বাড়াইলাম, কিন্তু সবগুলো কাগজে লেখা আছে 6 মাস আগে মেয়াদ শেষ। তাই নয়? তা আমরা এখানে তারা তো রোবট না, তাই না? এখানে রাজনীতির ময়দানে আমরা রাজনীতি করছি, আন্দোলন সংগ্রামের মধ্যে আসছি। যখন তার নিয়োগের প্রয়োজন হলো সিইসি নাসির সাহেব, তখন আমজনতা দলের স্বাক্ষর প্রয়োজন হলো আমাদের, যে এই দলের পক্ষ থেকে আমি স্বাক্ষর করলাম অমুক লোক সিইসি হোক। এই স্বাক্ষরটা কে চাইছে? সরকার চাইছে।
যে আপনারা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের, তারপরে সংস্কার কমিশনে আমাদেরকে বলল আপনারা রাজনৈতিক দল হিসেবে এখানে আলোচনায় অংশ নেন। মাসের পরে মাস আলোচনায় অংশ নিয়ে জুলাই সনদ তৈরি করলাম আমরা। জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যায় লেখা আমজনতার দল। তাহলে আমি যদি দলই না হই, আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন? এতগুলো ছবিতে আমাকে যোগাযোগ করলেন কেন? আমার নেতা কর্মীদেরকে এত স্বপ্ন দেখালেন কেন? ওরা তো স্বপ্ন দেখতেছে আমজনতা দল নিবন্ধিত হবে, তারা নির্বাচনে যাবে। আমি তাদেরকে মুখ দেখাতে পারতেছি না। তারা বলছে তারেক ভাই আমাকে কি নির্বাচনে নেবেন না, আমাদেরকে কি বাদ দিয়ে দিবেন? কোনো বলতে পারতেছে না। কোনো এক জায়গায় জোট করলে একটা দুটো আসন হতে পারে। আমি আমার নেতা কর্মীদেরকে কীভাবে বোঝাবো তারা যারা নির্বাচন করতে চায়?